বিএনপিকে নিয়ে অপপ্রচারে স্বাধীনতা বিরোধী ও ৭১-এ গণহত্যায় জড়িতরা, মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য থাকলে জনরায় পাবে ধানের শীষ, আশা তারেক রহমানের। এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন। এটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল, যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। পিআর ছাড়া নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি পাচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংখ্যানুপাতিক ভোটে সমর্থন নেই নাগরিক ঐক্যের। লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। আমার দল পিআর সাপোর্ট করি না। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না। এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। বিশেষ আদেশের প্রস্তাবে জামায়াতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। গণভোটের সময় নিয়েও অনৈক্য। রাষ্ট্র নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্য কোটা বাতিল দাবিতে অনশন। উপ উপাচার্যকে অবরোধের চেষ্টা শিক্ষার্থীদের। প্রচারণায় ছাত্রদল, ইশতেহারে শিবির। ৫ ব্যাংক মার্জারে তোড়জোড়ের মধ্যে আরও ৩ দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। পর্যাপ্ত অর্থ সহায়তার পরামর্শ। জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বিমানবন্দরের ওয়েবসাইটে সাইবার হামলা। শত শত ফ্লাইট বাতিল, বিপাকে লাখো যাত্রী। অপরাধীদের শনাক্তে চলছে তদন্ত। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপির কোনো আপত্তি বা ভিন্নতা নেই। ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও ধীরে ধীরে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী ও ৭১-এ গণহত্যায় জড়িতরা বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামের আয়োজন স্থলে আসেন জেলার ২১টি ইউনিটের নেতাকর্মীরা। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি শক্তিশালী হওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন পাওয়ার প্রত্যাশা কাউন্সিলরদের। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম আন্দোলনে বিএনপি জনগণের যে আস্থা কুড়িয়েছে, আশা করি বিএনপি কিশোরগঞ্জের ৬টি আসন পুরো সবগুলি আসন জয়লাভ করবে। আমাদের মূল টার্গেট হলো এই ৬টি নির্বাচন এলাকা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা। সম্মেলনের বক্তব্যে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করায় ৭১ সহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের সমালোচনা করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসত্য বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল, সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন ১৯৯৬ সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় কাছে নির্যাতন সহ্য করি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির আপত্তি বা ভিন্নতা নেই। আর ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে,
এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। তারেক রহমান আরো বলেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে। দেশ গঠনের ৩১ দফা নিয়ে দেশ জুড়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি। জনরায় আদায়ের এই কার্যক্রম শক্তিশালী হবে তৃণমূলকে ঢেলে সাজাতে পারলে। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ। আলোচনার মধ্যেই আন্দোলনকে দ্বিচারিতা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলের নিজস্ব দাবি নিয়ে জাতির ওপর জবরদস্তি করা ঠিক নয়। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব দায় নিতে হচ্ছে এনসিপিকে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি ও জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দলের রাজপথে নামা নিয়ে নানা আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে। যে সমস্যাগুলো সেগুলো শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে রাজনীতিকদের কথায় ঘুরে ফিরে আসে এসব প্রসঙ্গ। যুক্তি, তত্ত্ব সংলাপে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এখানে জামাতে ইসলামের প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের যোগদানের সিদ্ধান্ত সঠিক ছিল না, ফলে প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখার উপযোগিতা হারিয়েছেন গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা। পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। এদিকে বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে শাইখুল হাদিস পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা। নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটের বাক্স প্রসঙ্গে তিনি বলেন, এটি ইসলাম নয়, রাজনীতির বাক্স। কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও, তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, ওটা রাজনীতির বাক্স। অনুষ্ঠানে দেশে মানবাধিকার কমিশনের কার্যালয় ও স্কুলে গানের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা। গানের শিক্ষকের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হবে না, কোনো দলের এ ধরনের কথা স্বৈরাচারীর প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে নাগরিক ঐক্য পিআর সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি। এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন। রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। এদিকে এফডিসিতে এক ছায়া সংসদে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নাগরিক ঐক্য সমর্থন করে না, জনগণ বোঝে না পিআর পদ্ধতি কি। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাদ দিয়ে দিয়েছে। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিআর সাপোর্ট করি না। যে জনগণ এখন ভালো করে বুঝতে পারবে না যে পিআরটা কি, সেজন্য বলা উচিত। আমি তাদের সাথে আলাপ করার সময় বলেছি যে এখনই করতে হবে এরকম কেন।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা। রাজনৈতিক অনেক আছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাই। ওয়ালি, আজকের দিনে রাজনৈতিক বিভিন্ন আলাপ এবং আলোচনার মধ্য দিয়ে আসলে এখন পর্যন্ত রাজনীতিতে আমরা ঐক্যের কোনো সুর দেখতে পাচ্ছি না। কি ঘটলো আজকে সারাদিনে? জাফর, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই যদি এই মুহূর্তে রাজনীতির হালচাল একটু বলতে চাই, দীর্ঘদিন আমরা জানি যে আওয়ামী লীগের শাসনের সময়ে নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল বিএনপি নেতাকর্মীরা। এখন কিন্তু বিএনপি তৃণমূল গোছানোর জন্য কাজ করছে এবং সেখানে কিন্তু কর্মীদের মতামত নিয়ে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। আজকেও কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দলটির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে অন্যদিকে আপনি যদি দেখেন, জামায়াত ইসলামী সহ অন্যান্য বেশ কিছু ইসলামী দল এবং অন্যান্য দল মিলে একটি মোর্চা, আন্দোলনের মোর্চা এর মধ্যে তৈরি হয়েছে। যারা বলছেন পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না, যারা বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি সেটি নির্বাচনের আগেই গণভোট হতে হবে, এমন দাবিতে তারা মাঠে রয়েছেন। আরেকটি যেটি ঘটনা, যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কেন্দ্র করেও কিন্তু এখন রাজনীতিতে নতুন এক ধরনের আলোচনা তৈরি হয়েছে। বলা হচ্ছে, অনেক সূত্রে বরাদ দিয়ে বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার এক ধরনের আলোচনা চলছে। দুই অংশের নেতারাই কিন্তু এটিকে উড়িয়ে দেননি, তারা বলছেন সম্ভাবনা আছে। আমি যদি শুরুতে একটু কিশোরগঞ্জে আজকে বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন। আমরা যদি তার বক্তব্য আজকে একটু লক্ষ্য করি, তিনি বলছেন সংস্কার নিয়ে বিএনপির আপত্তি বা ভিন্নতা নেই। ২.৫ বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। আমরা জানি যে বিএনপি এখন ৩১ দফা, যেটি আগে আওয়ামী লীগ সময় দিয়েছিল বিএনপি তরফ থেকে, এখন এই ৩১ দফা নিয়ে সারা দেশে বিএনপি ধারাবাহিক আলোচনা করছে, অনুষ্ঠান করছে, প্রোগ্রাম করছে, যেখানে কিন্তু রাষ্ট্র সংস্কারে মোটামুটি বলা চলে বেশ কিছু বিষয় আসলে তারা অন্তর্ভুক্ত করেছে। যেখানে আরেকটি কথা তারেক রহমান আজকে বলেছেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি যারা রয়েছেন তারা মাথাচাড়া দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা কিন্তু বেশ কিছু বক্তব্যেই এটি বলার চেষ্টা করেছেন। বিশেষত তারা বলছেন আমলাদের মধ্যে এক ধরনের যারা স্বৈরাচার ছিল, তাদের যারা শক্তি রয়েছে তারা রয়েছে, তাদের যারা সহযোগী তারা রয়েছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন একই জায়গায়। তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়া ঠেকাতে অপপ্রচার চালাচ্ছে বিশেষ মহল। এটিকে তিনি পরের বারেই তিনি বলেছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বাধীনতা বিরোধী ও ৭১ গণহত্যায় জড়িত। অর্থাৎ এখন আসলে আপনি প্রথমে যেরকম বলছিলেন যে মুখোমুখি অবস্থান কিন্তু আমরা আসলে দেখছি। স্বাভাবিকভাবে যেহেতু নির্বাচন সামনে রয়েছে, সবাই তাদের শক্তি অর্জন করার এক ধরনের চেষ্টা করছে, সেরকম নানান ধরনের আলোচনা কিন্তু আসলে রাজনীতির মাঠে আছে। আজকে রাজধানীতে একটি আলোচনা সভায় একই সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সেখানে এনসিপি যিনি মুখ্য সংগঠক, তিনি বলেছেন সব ব্যর্থতার একক দায় দেওয়া হচ্ছে এনসিপিকে, এমন একটি অভিযোগ আসলে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এসেছে। তার জবাবে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যগুলো রেখেছেন, তিনি যেটি বলেছেন যে ছাত্র প্রতিনিধিদের অন্তর্বর্তী সরকারে যোগদান সঠিক ছিল না, একই সঙ্গে সরকারি এবং বিরোধী দলে পৃথিবীতে কোথাও কেউ থাকে না। এই বক্তব্যটি সালাউদ্দিন আহমেদ আজকে দিয়েছেন এবং তিনি জামায়াতকে উদ্দেশ্য করে যেটি বলেছেন যে আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা। এটি মূলত পিআরএ যে আন্দোলনে আছে, জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল, যেটি একই সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা এবং একই সঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম, সেটিকে আসলে তিনি বলেছেন। একই সঙ্গে সাইফুল হকের একটি বক্তব্য আমরা দেখেছিলাম, যেখানে তিনি পিআর নিয়ে আসলে তিনি বলেছেন যে পিআর তারা সমর্থন করেন না। এটি নিয়ে যদি আসলে খুব বেশি আন্দোলন হয়, দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। আপনার কাছে জানতে চাই, যে পিআর নিয়ে আলোচনা হচ্ছে, সেই পিআর তো জুলাই সনদ অন্তর্ভুক্ত নেই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কি অবস্থানে আছে? পিআর মূলত পিআরের উচ্চকক্ষে পিআরের ব্যাপারে কিন্তু ঐকমত্য কমিশনের প্রস্তাবনা আছে, কিন্তু নিম্নকক্ষে পিআরের ব্যাপারে উচ্চকক্ষে ঐকমত্য কমিশনের কোনো ধরনের প্রস্তাবনা নেই। সেটি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পিআরকে দাবি করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু এখন যে মূল সংকটটা যেটি দাঁড়িয়ে আছে, সেটি জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এ নিয়ে আমার একটি প্রতিবেদন আছে, একটু দেখে এসে বাকি আলোচনা করতে চাই।
সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা আইনি কার্যকর হবে, পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে। তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সাই দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 মাস মেয়াদে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ঐক্য না হয় প্রথমে 1 মাস এবং সনদ বাস্তবায়নের পথ বের না হয় আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ওয়ালি, প্রতিবেদনটি যেমনটি দেখলাম যে আসলে জুলাই সনদ এবং অন্যান্য বিষয় নিয়ে প্রধান 3টি যে রাজনৈতিক দল যারা আলোচনায় আছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসলে এক ধরনের দ্বিধাবিভক্তিতে আছে। যদি একটু জানাতেন যে আসলে বাস্তবায়নটি, আপনি বলছিলেন যে প্রতিবেদনের পর আলাপ করবেন। জুলাই সনদ নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছে। প্রথম 2 দফায় কিন্তু সংস্কার কিভাবে হবে, সংস্কার কি বিষয় হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে। মোটা দাগে কিন্তু বেশ কিছু বিষয় সংস্কার হচ্ছে। দীর্ঘদিন যাবত আসলে সংবিধান বিশেষজ্ঞ যারা যেসব বিষয় নিয়ে কথা বলছিলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশে এত বেশি ক্ষমতা, তিনি চাইলেই স্বৈরতান্ত্রিক কাঠামো প্রবর্তন করতে পারেন। সেই জায়গার থেকে পরিবর্তন করার জন্য নানান ধরনের আছে, যেরকম 10 বছরের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেটি আছে। একই সঙ্গে একজন ব্যক্তি একাধিক পদে, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকবেন না সেটি আছে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয় সেটি আছে। 70 অনুচ্ছেদ যেটি নিয়ে আসলে আলোচনা ছিল যে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, সেটিও কিন্তু কিছুটা সংশোধন হয়েছে। বলা চলে মোটা থেকে বেশ কিছু বিষয় কিন্তু সংশোধন এসেছে। যেসব বিষয় আসলে স্বৈরতান্ত্রিক কাঠামো আসলে তৈরি হতো সেসব বিষয় যাতে আগামীতে না থাকে। এখন সেটি হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মূলত আলোচনার জায়গাটি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রথমে আসলে বলা হচ্ছিল যে নির্বাচিত সংসদ 2 বছরের মধ্যে এই বিষয়গুলো বাস্তবায়ন করবে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যেরকম জামায়াতে ইসলামী, এনসিপি সহ তাদের যে দাবিগুলো তার আইনি ভিত্তি চান নির্বাচনের আগে, যার ফলে ঐকমত্য কমিশন কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। আজকেও বিশেষজ্ঞদের একটি প্যানেলের সঙ্গে ঐকমত্য কমিশন বৈঠক করেছেন এবং সেসব বিবেচনায় গত কয়েকদিন আগেই তারা প্রস্তাব যেটি দিয়েছে যে সাংবিধানিক আদেশের মাধ্যমে এটির স্বীকৃতি এবং নির্বাচনের দিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট, সেই জায়গাটিতেও কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর একমত এখন পর্যন্ত হয়নি। বিএনপি সাংবিধানিক আদেশে একেবারেই সায় নেই। বিএনপি বলছে যদি নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে এভাবে আসলে সংবিধান সংশোধন করা হয় তাহলে যে কোনো সময় আসলে এই প্রক্রিয়া অবলম্বন করে যে কেউ সংবিধান সংশোধন করতে পারে। তারা বলছে বৈধ যে কোনো প্রক্রিয়া আসলে পরে তারা এটি সংশোধন করবে। আমরা যদি একটু দেখে আসতে চাই যে একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা বলছেন যে তারা গণভোট চান, কিন্তু সেটি নির্বাচনের দিন নয়, নির্বাচনের আগেই গণভোট চান এবং এই গণভোট অর্থাৎ জুলাই সনদের অধীনে তারা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটি চান। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, প্রথমে বলছিলাম যে 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে তারা সাংবিধানিক আদেশ জারি করতে বলছেন। অন্যদিকে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু গণপরিষদের পক্ষে, অর্থাৎ তারা যেটি বলছেন যে তারা নতুন সংবিধান যেটি চান সেই দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন যে গণভোট করে আসলে এটির সমাধান হবে না। তারা গণপরিষদের মাধ্যমে একেবারেই যারা নির্বাচিত হয়ে আসবেন তারা একই সঙ্গে গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, নতুন সংবিধান রচনা করবেন। অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু এক ধরনের মতবিরোধ রয়েছে এবং এটা কিন্তু স্পষ্ট না নতুন সংবিধান রচনা করার পর কি আবার নির্বাচন হবে না তারাই আবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে থেকে যাবে। এনসিপির পক্ষ থেকে সবশেষ আমি যেটি জানতে পেরেছি তাদের নেতাদের সঙ্গে কথা বলে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণপরিষদ নির্বাচনটি চান।
অর্থাৎ আগামী জাতীয় সংসদ তার একই সঙ্গে গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, সংসদ সদস্যরা তার একই সঙ্গে নতুন সংবিধানও প্রণয়ন করবেন এবং একই সঙ্গে যে জাতীয় সংসদের যে কাজ সেটিও তারা করবেন। মানে তারা গণপরিষদ সদস্য হিসেবেও থাকবেন, এই ধরনের একটি প্রস্তাবনা আছে এনসিপির পক্ষ থেকে। অর্থাৎ এটি কিন্তু আসলে খুব বেশি সময় কিন্তু নেই, যেহেতু 15 অক্টোবর পর্যন্ত তৃতীয় দফার যেটি মেয়াদ বাড়িয়ে ক্ষমতা কমিশনের মেয়াদ করা হয়েছে 15 অক্টোবর পর্যন্ত। আপনি জানেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টার তরফ থেকে সুস্পষ্ট বক্তব্য তিনি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন কমিশনও কিন্তু আসলে সেটি আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আমরা জানতে পেরেছি। অর্থাৎ খুব বেশি সময় নেই, এই সময়ের মধ্যে কিন্তু আসলে কমিশনকে বাস্তবায়নের পথ। ধন্যবাদ হাসান ওয়ালি আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাসান ওয়ালি, জানাচ্ছিলেন যে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক হালচাল সে বিষয়ে বিস্তারিত। ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যে এই পোষ্যকোটা বাতিল দাবিতে অনশনে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এদিকে ক্যাম্পাসে গণসংযোগ করছেন ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। 24 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। রাকসু নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখন পোষ্যকোটা ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলনে অবরোধের চেষ্টা করা হয় উপ-উপাচার্যকে। পোষ্যকোটা বাতিলের দাবিতে শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে প্রশাসন ভবনের সামনে উপ-উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিনের গাড়ি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর গাড়ি থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনে প্রবেশ করার চেষ্টা করলে সেখানেও তাকে বাধা দেয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা ধস্তাধস্তি করে জুবরি ভবনের ভেতরে প্রবেশ করেন উপ-উপাচার্য। সব কমিউনিটির সকলের সাথে আলাপ আলোচনা করেই এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন পর্যালোচনা করেই যে সকল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোটা ছিল বাতিল করেছে, তারা কীভাবে সমাধান করেছে, সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সকালে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী। পোষ্যকোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত। এদিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য প্যানেলের বিভিন্ন পদে নির্বাচন করা প্রার্থীরাও ক্যাম্পাসে গণসংযোগ করেন। দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে সেটা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা, যারা নতুন প্রজন্ম, তারা আমরা ভোটের অধিকার প্রয়োগ করবো আগামী 25 তারিখ। তফসিল অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাকসু নির্বাচনের প্রচারণা। এরপর 25 সেপ্টেম্বর ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এশিয়া কাপের খবর। সুপার 4-এর মহারণে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাবির মিথুন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মিথুন, বাংলাদেশের জন্য যে এমন একটা শুরুর প্রয়োজন ছিল, বাংলাদেশের বোলাররা অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সেরকম একটা শুরু এনে দিয়েছে। 3 উইকেট পড়ে গিয়েছে। লঙ্কান টপ অর্ডার নিয়ে যে চিন্তাটা ছিল সেই টপ অর্ডার কিন্তু আপাতত বাংলাদেশের মাথা ব্যথার কারণ নয় এবং সেক্ষেত্রে কৃতিত্ব দিতে হবে তাসকিন আহমেদকে, যার হাত ধরে বাংলাদেশ প্রথম ব্রেক থ্রুটা পায়। যদিও বা পাওয়ার প্লেতে বাংলাদেশ ভালো করতে পারেনি, শরীফুল ইসলাম খুব বেশি ভালো বোলিং করতে পারেনি, যদিও বা তাকে পরিবর্তন করে টিম ম্যানেজমেন্ট আজকে সুযোগ দিয়েছেন। তবে তাসকিন আহমেদের ব্রেক থ্রুর পরে শেখ মেহেদীর যে জোড়া উইকেট, শেখ মেহেদী কিন্তু গ্রুপ পর্বের শ্রীলঙ্কার বিপক্ষে যে প্রথম ম্যাচটা ছিল সেখানেও ভালো করেছেন। আজকেও তিনি লঙ্কান টপ অর্ডারকে ভোগাচ্ছেন এবং 10 ওভার পরে শ্রীলঙ্কার যে রানের লাগামটা ছিল সেই লাগাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশি বোলারদের কাজ আরও বাকি। এই শ্রীলঙ্কান মিডল অর্ডারকে যত অল্প রানের মধ্যে গুটিয়ে রাখা যায়, কারণ আপনি যেমনটা জানেন দুবাইয়ের এই পিচ ব্যাটসম্যানদের জন্য খুব একটা সহায়ক নয়, এখানে রান তোলাটা খুব বেশি সহজ নয়। তার পাশাপাশি বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ের যে অবস্থা, তাতে বাংলাদেশের বোলারদের উপরেই দায়িত্বটা বেশি থাকবে যত কম রানে শ্রীলঙ্কাকে আটকে রেখে সুপার 4-এর এই ম্যাচে জয়ের জন্য এগিয়ে যাবে। বাংলাদেশের জন্য কিন্তু এই জয়টা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এরপরে আপনি যেমনটা জানেন সূচি অনুযায়ী 24 এবং 25 তারিখ 24 ঘন্টার ব্যবধানে আর কি দুটো ম্যাচ খেলতে হবে, যেখানে ভারত পাকিস্তান দুটো ভিন্ন ভিন্ন দল, তাদের বিপক্ষে কৌশল সাজানোটাও কঠিন হবে টিম ম্যানেজমেন্টের জন্য। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে যদি বাংলাদেশ একটা জয় তুলে নিতে পারে তাহলে ফাইনালে ওঠার যে রাস্তাটা সেটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং
পরিসংখ্যান বলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এশিয়া কাপে যতবার জয় পেয়েছে ততবারই ফাইনালে উঠেছে। আমার কাছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। রাতের সময় আরও থাকছেন। প্রকৃতিতে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা, রংগুলিতে প্রতিমা পাচ্ছে দেবীরূপ, মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। কাল মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলয়েট মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ একিউআর দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেরিয়া সুলতানার রিপোর্ট। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনো বাচ্চা দাও তো কেটে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের একিউআর করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শরতের নির্মল আকাশে মেঘের খেলা, মাঠে মাঠে কাশফুলের দোলা, শিউলির সুবাস জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব ঘিরে মন্দির থেকে শুরু করে প্রতিমা গড়ার কর্মশালা সবখানেই সাজ সাজ রব। পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতে দুর্গাপূজার আলাদা আমেজ। প্রিন আরেফিনের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। জগতের এই অপার সুন্দরের মাঝে খানিক বাদে রোদের যে গল্প, তা কখনো রুক্ষ আবার কখনো প্রশান্তির। অনন্ত সুরের মতো বয়ে চলা এই স্রোতে আকাশে ভেসে থাকা মেঘের ছায়ায় দুলে ওঠা কাশফুল কিংবা শিউলি বিছানো ভোরের হাওয়া যেন বলে যায় মহামায়া। শরতের এই রূপের আড়ালে লুকিয়ে থাকা এ যেন এক মহা উৎসবের চিঠি, যে চিঠি নিসর্গে ভর করে নিয়ে আসে দেবী দুর্গার মর্তে অবতরণের আনন্দঘন সংবাদ। প্রকৃতি যখন সাজিয়ে তুলছে আগমনী দুর্গা উৎসবের মঞ্চ, সেই ডাক পৌঁছে যায় প্রতিমা কারিগরদেরও কানে। মাটির গায়ে তুলির টানে কাঠামোর বাঁধনে গড়ে উঠছে মহামায়ার প্রতিমা, যার রূপে আর অলংকারে কয়েকদিন পর ধরা দিবে মানুষের ভক্তি আর আরাধনা। এটা হলো আবেগের কাজ, আমার বাবা করেছে, আমি করছি। প্রতিমার দর্শন হয় তখন খুব ভালো লাগে যে আমরা বানাচ্ছি, সেই প্রতিমা সবাই দর্শন করতেছে। 5 দিনের জন্য মাকে দেখা, ঘুরতে যাওয়া, আনন্দ সবকিছু মিলে থাকে, তো ভালো লাগে। সকলের ধর্মের উদযাপনে সকলের সম্মিলিত হওয়া উচিত।
অন্যদিকে পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতেও দেবী দুর্গাকে বরণে চলছে সাজ রব। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ঐতিহ্যের রঙিন আবেশ তাই ছড়িয়ে পড়েছে বাড়ির উঠোনে, ঘরের প্রতিটি কোণে। প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। এটা আমার শ্বশুরের দাদা শ্বশুর এবং অনেক আর 7 পুরুষের পুজো। ওনারা এই পূজাটা করে, এখন আমার শাশুড়ি পুজোটা করছে। মহালয়া সুপ্রভাতে দেবী দুর্গার চোখদানের মধ্যে দিয়ে বাজবে দুর্গোৎসবের সূচনা ধ্বনি। তার জন্যই এত প্রস্তুতি, এত ব্যস্ততা। আর এরই মাধ্যমে জানান দেয় দুর্গাপূজা শুধুমাত্র পূজা নয়, এটি সংস্কৃতির এক অনবদ্য মিলন মেলা, যেখানে শিল্প, ভক্তি এবং ঐতিহ্য একসাথে ধরা দেয় দেবী দুর্গার আগমনী গানে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 104, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 70%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93। রাজশাহী বিভাগে বায়ু মান 138, এটি সহনীয়, আর্দ্রতা 72। সিলেট বিভাগে বায়ুর মান 158, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 75%। খুলনা বিভাগের বায়ু মান 92, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। বরিশাল বিভাগে বায়ু মান 85, যা সন্তোষজনক, আর্দ্রতা 80। রংপুর বিভাগের বায়ু মান 113, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 68। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 112, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 76%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 64 আর সবচেয়ে খারাপ সিলেটে 158। পোষ্যকোটা বাতিল দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবনী ভবনে উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলতাফ হুসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের দাবিতে যে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের মুখে আমরা এখনও দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের যে দাবি সেই দাবি উপস্থাপন করছে এবং শিক্ষার্থীরা বলছেন ভিতরে এখন পর্যন্ত প্রক্টর সহ এবং উপাচার্য মাইনুদ্দিন সহ আরও বেশ কয়েকজন শিক্ষক ভিতরে আছেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষকদের পক্ষ থেকে আলোচনার জন্য মূলত আহ্বান জানানো হয়েছে বা তারা আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে বা আলোচনা করে সমাধান হবে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে মূলত দুপুরের পর থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এই পোষ্যকোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন শুরু করে এবং দিনব্যাপী একটি উত্তপ্ত পরিস্থিতি গিয়েছে এবং একই সঙ্গে শিক্ষকদের সাথে হাতাহাতির ঘটনা কিন্তু ঘটেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা জুবেরি ভবন থেকে বের হয়ে আসছেন এবং একই সঙ্গে আমরা দেখছি শিক্ষার্থীদের ভেতরে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন দেখছি শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছেন। বিশেষ করে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে যে শিক্ষকরা সে আলোচনায় সাড়া দিয়েছে, আলোচনায় বসার জন্য আমরা দেখছি শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছেন। বিশেষ করে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে যেসব শিক্ষকরা ভিতরে অবরুদ্ধ ছিল সেই শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে তারা বেরিয়ে আসছেন এবং শিক্ষার্থীরাও তার সাথে আছেন এবং শিক্ষকবৃন্দ যারা অবরুদ্ধ ছিল ভিতরে তারা কিন্তু শিক্ষার্থীদের বলেছেন যে আলোচনা করে একটি সমাধান বের করা হবে। তবে শিক্ষার্থীরা বারবারই কিন্তু বলছিলেন, কিছুক্ষণ আগেও আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে পোষ্য কোটা যেটি আসলে ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছিল, পরবর্তীতে প্রশাসন থেকে যখন আবারও সেটি বহালের সিদ্ধান্ত দেওয়া হয় তারপর থেকে শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। এবং আমরা জানি যে 25 সেপ্টেম্বর আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচন এর সামনে রেখে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নির্বাচন বানচালের একটি অপচেষ্টা বলেও কিন্তু শিবিরের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে এবং তারা বলছেন যে এই যে সিদ্ধান্ত সেটি অবিলম্বে বাতিল করতে হবে
বাতিল করতে হবে এবং বাতিলের পাশাপাশি আগামী 25 সেপ্টেম্বর যে নির্বাচন, সেই নির্বাচন যেন নিশ্চিতভাবে অনুষ্ঠিত হয়, সেটিও শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু তারা বলছেন শিক্ষকদের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে যেন কোনোভাবে এই নির্বাচন বানচাল যেন তারা করতে না পারে। আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে তারা শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে কথা বলছে, এই মুহূর্তে আলোচনা করছে এবং আলোচনা করে আসলে কি সিদ্ধান্ত জানানো হবে সেটি পরবর্তীতে জানাবে। তবে এই মুহূর্তে এখানে আর লাইভ করতেও দেওয়া হচ্ছে না, পরবর্তীতে কি সিদ্ধান্ত সেটা আমাদেরকে জানানো হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরের চেক ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স এরোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে বিভিন্ন দেশের শত শত ফ্লাইট বাতিলে চরম বিপাকে পড়েছেন লাখো যাত্রী। বিটু বড়ুয়ার রিপোর্ট। শুক্রবার রাত 10টার সময় আকস্মিক সাইবার হামলায় অচল হয়ে পড়ে জার্মানি সহ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দর। সাইবার অপরাধীদের হামলার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন ব্রান্ডেনবুর্গ সহ বেশ কয়েকটি বিমানবন্দরের চেক ইন সিস্টেম অচল হয়ে যায়। এতে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়। সময় মতো চেক ইনের পর নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে রাতভর বিমানবন্দরে কাটাতে হয় লাখো যাত্রীকে। হামলার পরপরই এক বিবৃতিতে বিমানবন্দরের সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা ব্যাহত হচ্ছে। তবে পরে স্বীকার করা হয়, সাইবার হামলার ফলে চেক ইন ও বোর্ডিং সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটি জানায়, এর প্রভাব পড়েছে একাধিক দেশের এয়ারলাইন্স ফ্লাইট সূচিতে। লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে যাত্রীদের ফোনে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের বিষয়টি অবহিত করেছে। ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, অনলাইনে চেক ইন বন্ধ থাকলেও অফলাইন পদ্ধতিতে বিমান যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরগুলোতে কমপক্ষে 10টিরও বেশি সাইবার হামলার ঘটনায় সাইবার অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, সাইবার অপরাধীদের কার্যক্রম ততই বাড়ছে। তাই এই মুহূর্তে তথ্য প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপিকে নিয়ে অপপ্রচারে স্বাধীনতা বিরোধী ও ৭১ গণহত্যায় জড়িতরা, মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য থাকলে জনরায় পাবে ধানের শীষ, আশা তারেক রহমানের। পোষ্য কোটা বাতিল দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রভিসিকে অবরুদ্ধ। শিক্ষার্থীদের বিক্ষোভ, লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে কাল কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।